প্রণয়ের অমল কাব্য চতুর্থ পর্ব। লেখক সোহাগ। ইরফান একেবারে চুপ হয়ে যায়। গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগে রাগ কমার বদলে আবার মনে পড়ল বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বের হচ্ছে না। রুমা নেয়াজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শোনেনি। এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল। চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরায়। ইনায়া, তার খালা, সাথে জাহারা আর জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায়। ইনায়ার মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড। এসে দেখে তার ভাবি বাসাতেই নেই। তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশের চেয়ারে জাহারা বসে। আশেপাশে বারবার চোখ বুলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞেস করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ার বাসায় হয়তো। আম্মু কল করেছিল, চলে আসবে। যাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত এটা ভাবতেই মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সেই সময় কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এই ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নেই, তবে টুকটাক কথা হয়। যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেয়াজকে দেখে সালাম দেয়। পাশে মায়রাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ার বউ? তারেক নেয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জাহিদ মায়রার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, নাইস টু মিট ইউ। মায়েরা আমতা আমতা করে। অপরিচিত ছেলের সাথে হাত মিলাবে কেমন যেন লাগছে। নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট করে একটা সালাম দিল জাহিদকে সালামের উত্তর নিয়ে। তারপর হাত সরিয়ে আনে। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট্ট পুতুলকে কোথায় পেলেন খালু? তারেক নেওয়াজ ভিতরে যেতে যেতে বলল, ভাগ্যে ছিল তাই পেয়েছি। মায়েরা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি। তোমার নাম? মায়েরা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি মায়েরা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরেই ডাকলে মাইন্ড করবে তুমি? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী। ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মায়েরা বিরক্ত। এক পাগলের কাছ থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়ল। ধ্যাত, তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ল। জাহিদ সাইড দিয়েছে দেখেই দ্রুত ভিতরে যায় মায়েরা। জাহিদ দরজা আটকে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মায়রার পাশে দাঁড়িয়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু, হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করব না, ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মায়েরা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা, কাউকে চিনতে পারছে না মেয়েটা। ইনায়ার পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া। এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়রার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনায়ার কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে। হেসে বলল, ওহো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দিইনি, তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর ভাবি। আমার তো মেয়ে হয়েও হিংসে হচ্ছে। মায়েরা খুবই বিব্রত বোধ করছে। এরা সবাই তাকে কি এখন জাদুঘরে রাখবে নাকি? একটু না হয় ফর্সাই। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাচ্ছে। অনেকক্ষণ তো চুপ থাকলো। এখন কথা না বলে পেট ফেটে যাবে। মেকি হেসে বলল, তোমরা এই বাসায় কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ আমি ধরে ফেলেছি। মায়েরার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে। মায়েরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলল। ইনায়া হেসে বলল,
মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে আর ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনায়া মায়ের হাত ধরে বলে, আম্মু, ভাবি অনেক কিউট। তো আমি কি করব? মায়ের কথায় ইনায়ার মুখ চুপসে গেল। ইনায়া তার বাবার দিকে দেখল। তার বাবা তার দিকে গম্ভীর মুখে চেয়ে আছে। ইনায়া বুঝল না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপার কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মায়রার দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মায়রা মৃদু হেসে বলল, আমি এবার এসএসসি দিব। তুমি আমার বরের বোন, তাই না? আমার শাশুড়িকে আম্মু বলে ডাকলে তাই তো ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনায়ার খালা সবার দিকে হাত দিয়ে দেখিয়ে বলে, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু। মায়রার কথা শুনে ইনা হা করে তাকালো। দেখে মনে হচ্ছে মায়রা তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনার ভালোই লাগলো, তবে মায়রার এসএসসি দেবে শুনে অনেক অবাক হলো। এত ছোট! সে এবার এইচএসসি দেবে, আর তার বড় ভাইয়ের বউ তার চেয়েও 2 বছরের ছোট। হায় আল্লাহ! অতঃপর বলে, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মায়েরা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সেই হিসাবে আমি একটু ছোটই। মায়রার কথা শুনে প্রত্যেকে হা করে চেয়ে আছে। ইরফানের খালার মায়রাকে পছন্দ হলো না। বিরক্ত হয়ে বলল, এই বাচাল মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রুমা নেয়াজ কোনো কথা বলল না। তারিক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারিক নেওয়াজের কথায় জাহারার মা চুপ হয়ে গেল। কিন্তু মায়রা হেসে এগিয়ে এসে বলল, আন্টি, আপনি আমাকে বাচাল বলায় অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি, এখনই পরীক্ষা করলে আমার হার্ট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মায়রার কথায় ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছ তুমি, মারা। মায়রা ভুরু কুচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম। মায়রা ভুরু বাঁকিয়ে বলল, আমার নাম মায়রা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ওহো সরি, বলতে ভুলে গিয়েছিলাম। যাহারা চরম বিরক্ত মায়রার উপর। কেন যেন ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে মায়রার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন ইচ্ছে তার মাঝে উদয় হলো বুঝল না। বিড়বিড় করলো, ঢঙ্গি একটা, অসহ্য। ইনায়া মায়রাকে টেনে জাহারার সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মায়রা হেসে জাহারার দিকে হাত বাড়িয়ে দিলে জাহারা বিরক্ত চোখে তাকালো মায়রার দিকে। মায়রা জাহারার এমন বিরক্তি এক্সপ্রেশনে হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত আপু? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পর তোমাকে এনে দিব, কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না, সরি আপু। জাহারা দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকিয়ে আছে। ইনায়া জাহারার কাণ্ড কিছু বুঝলো না, এখানে কিছু বললও না। আর এদিকে মায়রা তো ফটাফট মুখের উপর সত্যিটা বলে দেয়। ইনায়া যত দেখছে ততই অবাক হচ্ছে। মায়রাকে নিয়ে তার খালার সামনে গিয়ে বলল, এটা আমার খালা মনি। মায়রা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা। এর আগে আন্দাজে বললেও ঠিকই বলেছি, তাই না খালামণি? ইরফানের খালা ভুরু কুচকে মায়রার দিকে চেয়ে আছে। বিরক্তির সীমা পার করেছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজলে জাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগে ইনায়ের কাছে শুনেছে ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে সে দরজা খুলে দিল। ইরফানকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাইকে ডাইনিংয়ে বসে থাকতে দেখলো। এরপর জাহারার দিকে তাকিয়ে ভিতরে যেতে যেতে ছোট্ট করে বলল, ভালো। জাহারার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞেস করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না, হয়তো ইরফানের হাইট একটু বেশি, তাই সেভাবেই তার খালাকে একটা সালাম দিল। মায়েরা একদম তার পেছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ভুরু কুঁচকে পেছনে তাকায়। ইরফানকে দেখে মায়রার চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে আতকে এক চিৎকার দেয়। 2 হাতে মুখটা চেপে ধরে। পেছন দিকে পড়তে পড়তেও ডান হাতে সোফার কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভুরু কুঁচকে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ভয়ে ঢোক গিলছে বারবার। সবাই বুঝলো না মায়রা এভাবে চিৎকার দিল কেন।
তারেক নেয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনায়া মায়রাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মায়রা ভীতু চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমায় কেউ বাঁচাও। মায়রার কথা কেউ কিছু বুঝল না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মায়রার হাত শক্ত করে ধরে মায়রাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়েছে আছে। কি হচ্ছে এসব? মায়রা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সমানে খামচি দেয়। রেগে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন, অসভ্য লোক, অন্যর বউকে টাচ করতে লজ্জা করে না? ইরফান মুহূর্তের মধ্যেই দরজা খুলে মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। মায়রার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়রা ভয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন? ইরফানের পেছন থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ওই ইডিয়েট তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া, যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজেই চিনছ না? ইরফান ভুরু কুচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করল, বউ? তারেক নেওয়াজ দ্রুত দরজা খুললেন। মায়েরা ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকে। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটল। দ্রুত ভিতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, এই পাগল, বের হ, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেয়, কত বড় সাহস! মায়রার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয়ে ইরফানের খালারা। নিজের বরকে এভাবে বলছে কেন? যাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে, কি করছো? তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলল, আম্মু, ওকে ছাড়ো। মায়েরা ভাঙা গলায় বলল, আব্বু, আপনি দেখছেন না অন্যের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস! ইরফান ক্রোধান্বিত চোখে মায়রার দিকে চেয়ে তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়রাকে একটা ধাক্কা দিয়ে মায়রার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়রা উল্টে পড়তে নেয়। পিছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়রা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মায়রাকে টেনে মায়রার একই গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়রা তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে নেয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগে ইনিয়া মায়রাকে ধরে নেয়। মায়রা ফুপিয়ে ওঠে। একই গালে মা ছেলে থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওভাবেই বিড়বিড় করে বলে, শাশুড়িটা একদম দরজালের মতো, ছেলেটাও হুবহু তেমন, কি শক্ত হাত মায়েরি, উফ, গালটা গেল রে গেল। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মায়রার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো, মেয়েটা এত জোরে মার খেয়েও মেয়ের মুখ বন্ধ হয় না। রুমা নিয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেয়াজ রেগে চিৎকার করে বলে ওঠে, রুমা! রুমা নেয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দু মাত্র। পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ের এইসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতে আসেনি, আজ বলে কয়ে নিয়ে এসেছি, আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে। তাই বলে তুমি ওকে মারবে? রুমা নেয়াজ কিছু বলল না, একটু থেমে বলে উঠল, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি, জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো, এমন একটা বেপরোয়া মেয়ের সাথে যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক। ওর ভার্সিটি এখান থেকে দূর বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না। আমার ছেলে আমার কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে ওকে এখানে রেখেছি। তোমার ছেলের যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমা নেয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে মায়ের দুই হাত তার দুই হাতের মাঝে নিয়ে চুমু আঁকল। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সব সময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই।
রোমানিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা রাগী বদমেজাজি কেন বোঝে না? মুখ ফুটে কিছু বলে না, হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে তো জানে তার ছেলে কেমন। কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারু কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলায় এইসব তার মাথাচাড়া দিয়ে উঠেছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব দোষ তাকে দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে পড়ল। বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা যে তার ছেলের গলায় জোর করে একজনকে গছিয়ে দিয়েছ? তারেক নেয়াজ ধমকে ওঠেন। ইরফান ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করল। বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। এ নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব। দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়রার দিকে তাকালো। মায়রার গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেঁদে কেটে চোখ মুখ রক্ত যাবার ন্যায় হয়ে গিয়েছে। ফর্সা হওয়ায় বেশি চোখে লাগছে। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফান মায়রার একে অপরের চোখাচোখি পড়ায় মায়রা ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভুরু কুচকে বিড়বিড় করে, স্টুপিড বাদর, এরপর হনহন করে তার ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতে থাপ্পড় খেয়েই বুঝেছিল এই লোকটাই এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী না, স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে একদিন সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং রুম জুড়ে থমথমে। একে একে সবাই ঘরে চলে যায়। যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়রার দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে, সে কি সত্যি ভুল করে ফেলল? মায়রার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলে তার ছেলের সাথে বিয়ে দেবে। কিন্তু সে পর্যন্ত তো বন্ধু তার বাঁচল না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথা অমান্য করল না। তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়ে ঘটিত কোনো ব্যাপার নেই। এমন হলে সে মনের উপর জোর করত না। কিন্তু এখন এর পরিণতি কি হবে? কথাগুলো ভাবতেই তারেক নেওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা আছি তোমার সাথে, বুঝেছ আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়রা ছলো দৃষ্টিতে তাকায় তারেক নেয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল তার। বাবাকে ঠিক করে মনেই নেই। ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়রার মনে হয় তার বিয়ে হয়ে এসে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইয়ানা, আমার ঘরে একবার এসো। ইয়ানা ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিরের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারল। আহারে। মায়রার পাশে গিয়ে বলে, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়রা 2 হাতে চোখ মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। মায়রা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মায়রা। মায়রা বিরক্তভাবে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমায় মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না। আমি ভালো বলেই মেরেছে, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়রার কথায় ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। কি মেয়ে রে বাবা! স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনেও এত দিব্যি কাঁদছে আবার হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া আহা করে তাকিয়ে আছে।
একে কেন্দ্র করে এত কাহিনী, মারও খেয়েছে এই মেয়ে। এখন এমনভাবে কথা বলছে যেন দুঃখ তাদের, আর মায়েরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরার বাবা গা গড়িয়ে পড়ার চোখের পানি মুছতে ব্যস্ত। আবার মুখে হাসি, ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে তাক করিয়ে আমিও বলবো এই টাকলাকে আমি বর হিসেবে মানি না, মানি না এই বিয়ে। হু হু, আমায় চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে, বাবা আসবো? তারেক নিয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে, গম্ভীর গলায় বললেন, এসো। ইনায়া গুটি গুটি পায়ে ঘরের ভিতরে প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারেক নিয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে সে ট্যুরের ব্যাপারে বাবা জেনেছে কিনা, জানলে খুব বকবে। তারেক নিয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ের দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়ের ছেড়ে রাখা ওড়নার এক পাশ তুলে মেয়ের মাথায় ঢেকে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নিয়াজ ইনায়ের থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হয়েছ, সবসময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছ আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরে বের হই বাবা। তারেক নিয়াজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা ভাবে থাকবে না কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। চলবে ইনশাআল্লাহ।